আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ এশিয়া মিস্টার পল কাপর বাংলাদেশে আসছেন আগামী ৩ মার্চ। এই বিষয়ে আমাদের কূটনৈতিক সংবাদদাতার সাথে আমরা কথা বলছি। কি আছে আসলে ওই রিপোর্টটিতে? এখানে বলে রাখি যে আমেরিকা বাংলাদেশ সরকার গঠন হয়েছে গত 17ই ফেব্রুয়ারি, আমরা সবাই জানি সেটা। এই প্রথম বিদেশি কোনো দেশ থেকে একটা বড় রাজনৈতিক দল পাঠানো হচ্ছে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে যখন এক দেশ একটা ডেলিগেশন পাঠায়, দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক সেটাকে নতুন করে তৈরি করার একটা বিষয় অনেক সময় থাকতে পারে, বা পুরনো যে সম্পর্ক রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় থাকতে পারে। এখানে যে বিষয়টা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে মার্কিন সরকারের সেই সময় পিরিয়ডটাতে কিন্তু একটা টানাপোড়েন ছিল, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে। আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য, যেটা 2014, 18 এবং 24-এ কিন্তু আমরা সেরকমভাবে কোনো ভালো ইলেকশন দেখতে পাইনি। ফলে আমেরিকার সঙ্গে কিন্তু তাদের একটা রাজনৈতিক দূরত্ব ছিলই। তারা যেটা চেয়েছিল সেটা 2026-এর 12ই ফেব্রুয়ারি তো মোটামুটিভাবে আমরা সেটা পেয়েছি, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল, এবং তার মাধ্যমে একটা সরকার গঠন করাও হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার পক্ষ থেকে একটা আগ্রহের জায়গা থাকবে যে এদের সাথে একটা রাজনৈতিক সম্পর্ক বা যে রাজনৈতিক দূরত্বটা বাংলাদেশের সাথে আছে সেটাকে কমিয়ে এবং নতুনভাবে কীভাবে রিসেট করা যায় সম্পর্কটাকে, সেটার তো একটা আগ্রহের জায়গায় থাকবেই। যদি আমরা খেয়াল করে দেখি যে 18ই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাহেব, মার্কিন প্রেসিডেন্ট, উনি তারেক রহমান সাহেবকে, আমাদের প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখেছিলেন, এবং চিঠিতেই কিন্তু উনি ওনার টোনটা সেট করে দিয়েছেন, যেখানে উনি বলছেন যে ট্রেড, ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক তার যে প্রায়োরিটি এরিয়া, সেটা কিন্তু পরিষ্কারভাবে সেই চিঠিতেই উনি উল্লেখ করেছিলেন। ফলে দেখা যাচ্ছে যে আমেরিকার যে প্রায়োরিটি সেটা তো সেট করাই, এবং তাদের যে প্রায়োরিটি এরিয়াগুলো রয়েছে, তাদের যে ইন্টারেস্টগুলো রয়েছে, সেটাকে তারা সামনে কীভাবে এগিয়ে নিয়ে যেতে যায়। নিঃসন্দেহে এই নতুন সরকারের সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়া এবং তাদের ইন্টারেস্টটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা নিয়ে একটা আলোচনা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশ তো আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ আসলে ভৌগোলিক কারণেই। সেই ক্ষেত্রে এই নতুন সরকারের সাথে এনগেজমেন্টে বাংলাদেশ কি কি সুবিধা নিতে পারে ইউএসএ থেকে? প্রথমে তো যেটা রয়েছে, ইন্দো প্যাসিফিক তো একটা বিশাল বড় অঞ্চল, এবং ইন্দো প্যাসিফিক নিয়ে আমেরিকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এখানে তাদের ওই সুনির্দিষ্ট পরিকল্পনার একটা অংশের ভিতরেও যদি বাংলাদেশ ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের তো বিভিন্ন ধরনের অন্যান্য দিক থেকে, সে ফর এক্সাম্পল ট্রেড, ইকোনমি, অথবা টেকনোলজি, অথবা ডিফেন্স পারচেজ, যে কোনো দিক থেকে হলেও তাদের সুবিধা তো আসতেই পারে। বাট এখানে কিন্তু একটা ক্যাচ আছে। আমেরিকার যে বৃহত্তর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তার বড় কম্পোনেন্টে হচ্ছে কি চায়না কন্টেইনমেন্ট পলিসি। তো সেক্ষেত্রে বাংলাদেশের সবসময় এটা হয়েছে যে বাংলাদেশ সবসময় কিন্তু একটা ব্যালেন্সিং অ্যাক্ট মেনটেন করে বিটুইন চায়না, রাশিয়া, আমেরিকা এবং ইন্ডিয়া। এই সবগুলোকে ভিতরে কিন্তু ভারসাম্যমূলক একটা অবস্থান বাংলাদেশ বজায় রাখে, যাতে করে কোনো দেশের প্রতি বেশি ঝুঁকে পড়াও না, আবার কোনো দেশ থেকে যে দূরে রয়েছে সেই বিষয়টাও না। এই জিনিসটা কিন্তু আমরা গত স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিন্তু সবসময় একটা সুন্দরভাবেই মেনটেন করতে পারছে। এক্ষেত্রে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমেরিকার যে মূল উদ্দেশ্য, সেটার ভিতরে বাংলাদেশ কত দূর যেতে পারবে, কারণ এক্ষেত্রে হয়তো বা চায়না বিষয়টাকে ভালো মতো নাও নিতে পারে। সো দেয়ার নিডস টু বি এ ব্যালেন্স, একটা ব্যালেন্স থাকতে হবে যে যেখানে তারা কত দূর ঢুকবে, কত দূর ঢুকলে চায়না সেটাকে একটা সহনশীল মনে করবে, আবার অ্যাট দ্য সেম টাইম আমেরিকাকেও আপনি সন্তুষ্ট করতে পারবেন, সেই ব্যালেন্সটা এই সরকারকে খুঁজে বের করতে হবে, উইচ ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং তো বটেই। এবং এটা এই মুন্সিয়ানা বোঝা যাবে যে, এবং কেউ কেউ তো বলছেন যে এটা হচ্ছে গিয়ে সরকারের প্রথম টেস্ট, এই ব্যালেন্সিং অ্যাক্ট কতটুকু করতে পারে, এটা সরকারের জন্য, এই নতুন সরকারের জন্য প্রথম টেস্ট এটা। এই সরকার ক্ষমতা গ্রহণের পরেই কিন্তু যে আলোচনাটা সবাই বলছিল যে কূটনৈতিক জায়গাতে বাংলাদেশ যে বড় চ্যালেঞ্জে পড়বে হলো ইন্ডিয়া, চায়না অ্যান্ড ইউএসএ কে ব্যালেন্স করা। সেই ক্ষেত্রে কি ভূমিকা নিবে? এখন এই সরকারের ভূমিকাটা কী হবে সেটাই এখন দেখার বিষয় হবে। নিশ্চয়ই তাদের কোনো চিন্তাভাবনা রয়েছে যে তারা কিভাবে এই ব্যালেন্সিং একটা করবে।
বিগত সরকারগুলোতে যদি আমি খেয়াল করে দেখি যে 75 পরবর্তী সরকার ছিল বিএনপি, 91 থেকে 96 বিএনপি, আবার 2001 থেকে 2006 বিএনপি। সেই সময় একটা ক্রিটিক্যাল ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যে দিয়ে তারা গেছে। তখনকার ক্রিটিক্যাল ব্যালেন্স আর এখনকার ক্রিটিক্যাল ব্যালেন্স একটু ভিন্ন, কারণ রাইজ অফ চায়না সেটা তো অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কম্পিটিশন অ্যামং দ্য পাওয়ার্স, চায়না আমেরিকা কম্পিটিশন, ইন্ডিয়া চায়না রাইভেলরি, এই জিনিসগুলো কিন্তু এখন আগের যে কোনো সময় থেকে অনেক বেশি জটিল। ফলে ক্রিটিক্যাল তো অবশ্যই, এখন ব্যালেন্সিং করাটাও এখন অনেক বেশি ডিফিকাল্ট। কিভাবে তারা করবে, আমেরিকাকে কি দিয়ে তুষ্ট করবে, আবার রাশিয়াকে কি দিয়ে ঠান্ডা করবে, বা চায়নার সাথে কিভাবে এঙ্গেজড হবে বা সম্পর্ক ভালো করবে, এই জিনিসগুলো এখনও সামনে ইভলভিং। এই মুহূর্তে মনে হয় সেটা বলাটা খুব ডিফিকাল্ট হবে আমাদের জন্য, যে তারা কিভাবে কি করবে, কারণ তারা তাদের কিন্তু স্ট্র্যাটেজি সেরকমভাবে রোল আউট করেনি, বা আমরাও সে ধরনের কোনো কার্যক্রম দেখিনি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কোনো তো মিটিংও এখনও পর্যন্ত হয়নি, বা তাদের পক্ষ থেকে সেরকমভাবে কিছু বলা হয়নি। তাদের ইশতেহারটাও অতটা কিন্তু পরিষ্কার ছিল না যে কীভাবে, সে ফর এক্সাম্পল যে তাদের ইশতেহারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অথবা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অ্যাজ সাচ তাদের পজিশনটা কী, সেটাও কিন্তু ব্যাখ্যা করার মতো তাদের ওই রকম অবস্থা ছিল না, বা এখনও সেটা নেই। ফলে এই গভর্নমেন্টের সাথে আমাদের যখন কথাবার্তা হবে তখন তাদের দুটো বিষয়, একটা হচ্ছে গিয়ে ইন্দো প্যাসিফিক নিয়ে তাদের অবস্থানটা কী হবে, এবং তার বিপরীতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা চায়নার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটার বিষয়ে আমরা তাদের অবস্থানটা কীভাবে হবে। কারণ একটা প্রশ্ন করা হয়েছিল তারেক রহমান সাহেবকে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে, তখন উনি যে রেসপন্সটা করেছিলেন যে আমরা আমাদের স্বার্থ বজায় রেখে যেভাবে করা দরকার সেভাবে করবো। অফকোর্স এটা তো, কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি বুঝতে পারছি না যে হোয়াট উড বি দ্য চাইনিজ পলিসি অফ বিএনপি, ওইটা কিন্তু ওখান থেকে পরিষ্কার না। সামনের দিনগুলোতে আমরা বুঝবো, বিশেষ করে যখন হাই লেভেল ইন্টারাকশন হবে বা এঙ্গেজমেন্ট হবে, এবং ডেফিনেটলি এটা তো প্রত্যেকটা দেশেই তাকে যেতে হবে আগে আর পরে, সেটা আপনার ইন্ডিয়া চায়না বা যদি আমেরিকা ইনভাইট করে তাহলে আমেরিকাতেও, এবং বিভিন্ন দেশের সঙ্গেও তার এঙ্গেজমেন্ট তো একটা থাকতে হবে। তো তখন হয়তো আরো পরিষ্কারভাবে বুঝে যাবে। ইনভেস্টমেন্ট বা ট্রেডের ক্ষেত্রে তো চায়না খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ডেফিনেটলি ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার কাছে, আমার বিবেচনায় এখন পৃথিবীর এমন কোনো দেশ আছে বলে আমার মনে হয় না যে যারা চায়নাকে ডিনাই করতে পারবে যে তারা তাদের ইকোনমিক পার্টনার না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দেয়ার ওয়াজ এ স্ট্যাটিস্টিক্স যে অন্তত 100টারও বেশি দেশ রয়েছে যেখানে চায়না তাদের ট্রেড সারপ্লাস কান্ট্রি, যেখানে তাদের সঙ্গে যে চায়নার যে বাণিজ্য হয় এবং নাম্বার 1 ট্রেডিং পার্টনার সেরকমও আছে। তো সেই রকমভাবে যদি আমি বিবেচনায় দেখি, না চায়নাকে বাদ দিয়ে মনে হয় কোনো ইকুয়েশন করাটা এখন এটা ডিফিকাল্ট না, প্রায় ক্লোজ টু ইম্পসিবল। কিন্তু এখন যদি আলোচনা আবার নতুন করে শুরু হয় ইউএস এর সাথে, সেই ক্ষেত্রে যে ইন্টারিম গভর্নমেন্ট যে ট্রেডিফ এগ্রিমেন্টটা করেছিল সেইটার মধ্যে তো অনেক কিছু রেস্ট্রিকশন আছে আমাদের চায়নার সাথে ট্রেড। হ্যাঁ, সেখানে থার্ড কান্ট্রি কিছু রেস্ট্রিকশন আছে, এবং সরাসরি চায়নার নাম মেনশন নিয়ে থার্ড কান্ট্রি কিছু রেস্ট্রিকশন আছে। তো সেক্ষেত্রে এখন এগেইন গো ব্যাক, এইখানে তো মুন্সিয়ানার পরিচয় দিতে হবে সরকারকে যে তারা কিভাবে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিতে পারে। যেহেতু মানে হাই ইউএস কোর্ট এই ট্যারিফটাকে বাতিল করে দিয়েছে, সেই ক্ষেত্রে কি এই গভর্নমেন্ট এইটাকে আবার রিভাইজ করার কোনো, এটা রিনেগোশিয়েট করার সুযোগ রয়েছে, স্ক্র্যাপ করার সুযোগ রয়েছে, এই সবগুলোই এখানে রয়েছে বিদ্যমান। কিন্তু যে বিষয়টা রয়েছে যে এই ওয়েন ইউ নেগোশিয়েট ইউ নিড টু পার্টিস। আমরা বললাম যে তুমি নেগোশিয়েট করতে চাই আমরা, ওই পক্ষকে কিন্তু আগ্রহ দেখাতে হবে। সো এখন দেখার বিষয় যে আমরা যদি আমাদের ওই সমস্ত চুক্তির ধারাগুলো যেগুলোকে আমরা পারসিভ করি যে এটা হয়তো বা চায়নার ক্ষেত্রে বা অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই আমাদের স্বার্থের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, তো সেইগুলো রিনেগোশিয়েট করতে গেলে যেমন তাদের সাথে আমাদের এঙ্গেজড হতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে না এক্ষেত্রে আমরা এই ছাড়টা আমরা দিতে পারছি না, সেই রকম মাত্রার একটা এঙ্গেজমেন্ট আমাদেরকে তৈরি করতে হবে আমেরিকার সাথে, যাতে করে আমেরিকাকেও আমাদের দরকার, সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট, and in addition to that as a single market for export এটা এখন ম্যাসিভ হয়ে গেছে। and in addition to that আমেরিকা এখনো বিশ্বের মোড়ল,
কাজেই তাদের সাথে আমাদের মোটামুটি একটা অ্যালাইনমেন্ট রেখেই চলতে হবে, এটা অন্য কোনোভাবে দেখার সুযোগ নাই। এটা আমরা যদি তাদের এই যে এখন ইরানে একটা বড় ধরনের তারা ডিপ্লয়মেন্ট করছে, সেখানে তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, মাদুরো ভেনেজুয়েলার এক্সাম্পল আমরা দেখলাম, তারা তো অনেক কিছুই করার ক্ষমতা রাখে। ফলে হ্যাঁ, এটা এমন মনে করা করে না যেটা তারা বাংলাদেশের ক্ষেত্রে করবে, বাট দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, এটাও আমাদের মাথায় রাখা উচিত। তো ফলে কতদূর আমরা কিভাবে কি ব্যালেন্স করবো, এগেইন গো ব্যাক, আমার কাছে এখনও এটা পরিষ্কার না, কারণ এটা তো এখনও তারা বলেনি যে তারা কিভাবে এই কাজটা করবে। এটা সামনের দিনগুলোতে যখন এঙ্গেজমেন্ট হবে, তাদের সঙ্গে আমাদেরও ইন্টারাকশন হবে, তাদের নিজেদের ভিতরে ইন্টারাকশনগুলো যখন পাবলিক ডোমেইনে আসবে, পাবলিক স্পেসে আসবে, তখন হয়তো আমরা আর একটু পরিষ্কার ধারণা পাবো যে তারা ব্যালেন্সিং একটা কীভাবে করতে চাইছে।